নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজি কর আন্দোলনের ফাঁকে বান্ধবীকে হোটেলে ডেকে ধর্ষণ মুর্শিদাবাদ মেডিকেলের জুনিয়র ডাক্তারের, হাইকোর্টের নির্দেশে জেল হেফাজতে জুনিয়র ডাক্তার। আগামী শিক্ষাবর্ষে প্রাথমিকেও সেমিস্টার থাকবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমে। বেসুরো মন্তব্যের জেরে ক্ষোভের শিকার ববি। এবার পদ হারাতে চলেছেন ফিরহাদ। কড়া অ্যাকশন মমতার। দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল ও সিপিএম এর সদস্য। তোলপাড় ঘাসফুল শিবিরে। জগদ্দল থানার নোটিশ পেয়ে অর্জুনের হুঁশিয়ারি, গ্রেপ্তার করলে বাড়িহাড়ি সব বিক্রি করিয়ে দেব। সাতসকালে আটপোড়া দেহ উদ্ধার। এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচলে। পাকিস্তান তালিবানদের উপর এয়ার স্ট্রাইক, বাংলাদেশকে সাহায্য করার আগেই চরম বিপদে পাকিস্তান। যা ঘটেছে শুনে চমকে যাবেন। ভারতের পর এবার রাশিয়াকেও চোখ রাঙানোর চেষ্টা করছে বাংলাদেশ, পেয়েছে কঠোর সতর্কবার্তা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। ধর্ষণের মামলা দায়ের করেছিলেন বান্ধবী। সেই মামলায় অভিযুক্ত জুনিয়র ডাক্তার অবশেষে জেল হেফাজতে। কলকাতা হাইকোর্টে তার আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর বৃহস্পতিবার বহরমপুর জেলা আদালতে আত্মসমর্পণ করেছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অভিযুক্ত ওই সিনিয়র রেসিডেন্ট। সওয়ালজবাব শেষে বিচারক তাকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে খুশি নির্যাতিতা। তিনি বলেন, উনি প্রভাবশালী বলে ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছিলেন। আদালতের নির্দেশে মনে অনেকটা বিশ্বাস ফিরে পেলাম। গত 9 ডিসেম্বর ওই জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে বহরমপুর থানায় ধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন কলকাতার গল্ফগ্রিন এলাকার এক মহিলা। তার অভিযোগ ছিল, গত 8 অক্টোবর প্রেমের প্রস্তাব দিয়ে তাকে বহরমপুরের একটি হোটেলে ডেকে পাঠিয়েছিলেন কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা ওই চিকিৎসক। সেখানেই পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে তাকে বেহুশ করে ধর্ষণ করা হয়। এরপর 2 ডিসেম্বরও একইভাবে অভিযুক্ত চিকিৎসক তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওই মহিলার। অভিযুক্ত চিকিৎসকের আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় বলেন, উনি 2 মাস পরে কেন অভিযোগ করলেন সেটা নিয়ে আমরা নিম্ন আদালতে আবেদন জানিয়েছিলাম। বিষয়টি কলকাতা উচ্চ আদালতের নজরদারিতে আছে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষায় বড়সড় রদবদল। এবার থেকে প্রাথমিকেও চালু সেমিস্টার পদ্ধতি। ছোট ছোট পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে এবং পড়াশোনায় উৎসাহী করতে চালু হবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। সাম্প্রতিক অতীতে বেফাঁস মন্তব্যের জেরে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তার সংখ্যালঘু মন্তব্যের তীব্র নিন্দা করেছিল খোদ তৃণমূল কংগ্রেস। এরপরই সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে পদ হারাতে পারেন তিনি। রিপোর্ট বলছে, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে হিডকোকে পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দপ্তরের অধীন নিয়ে আসার প্রস্তাব পাশ হয়েছে। এই দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন। ফলে হিডকোর চেয়ারম্যান পদে ফিরহাদকে সরানো স্রেফ সময়ের অপেক্ষা বলে অনুমান করছেন অনেকে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই পদে এবার বসতে পারেন খোদ মমতা নিজে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক অতীতে ফিরহাদ তথা ববির একাধিক মন্তব্যের কারণে দলের অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে সরব হয়েছে বিজেপি সহ বিরোধীরা। 26 বিধানসভা ভোটের আগে বিজেপি এমন কোনো ইস্যু পাক, সেটা চান না তৃণমূল নেত্রী মমতা। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, এর ফলে তৃণমূলের অন্দরে আরও কোণঠাসা হয়ে পড়লেন রাজ্যের পুরমন্ত্রী। এই বিষয়ে এখনো অবধি ফিরহাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আবারও সক্রিয় করতে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন। এই বার্তা নিয়ে আজ খড়গপুরের সালুয়াতে হাজির হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার এই ডাকে মানুষ সাড়াও দিচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে যে আজ খড়গপুর গ্রামীণের সালুয়া অঞ্চলে তৃণমূল এবং সিপিএম থেকে বেশ কিছু মানুষ বিজেপির দলে যোগদান করলেন। পাশাপাশি নিকটবর্তী বৌদ্ধ মন্দিরে স্থানীয় বহু মানুষ এসেছিলেন। এদিন দিলীপ ঘোষকে সংবর্ধনা জানান তারা। জগদ্দল থানা থেকে নোটিশ পাওয়ার পরই ফের ফুঁসে উঠলেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বললেন, বেআইনিভাবে আমাকে গ্রেপ্তার করলে যে করবে তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশী জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন বলে মন্তব্য করেন অর্জুন সিং। তার এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি জানান, অর্জুন সিং এর এই মন্তব্যে রাজ্যের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। কাউন্সিলরের অভিযোগ পাওয়ার পরেই অর্জুন সিংকে থানায় দেখা করার জন্য নোটিশ পাঠানো হয়। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুব উগরে দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।
তিনি বলেন 24 ঘন্টার মধ্যে দুবার নোটিশ। তবে সর্বোচ্চ আদালত আছে, এখানে পুলিশ শাসকদলের তাবেদারি করছে। আমি যদি কোনো অপরাধ করি তাহলে আদালত সাজা দেবে, তবে কোনো কারণ ছাড়া বেআইনিভাবে গ্রেপ্তার করলে আমি বাড়িহাড়ি সব বিক্রি করিয়ে দেব। সাতসকালে বিভৎস ঘটনা ঘিরে চাঞ্চল্য। ব্লক অফিস থেকে সামান্য দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হল খড় দিয়ে পোড়ানো আধপোড়া মৃতদেহ। স্থানীয়দের অনুমান দগ্ধ এই দেহটি সম্ভবত কোনো মহিলার। তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে। শুক্রবার 7 সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল 2 নং ব্লকের মালতিপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায়। জানা গেছে এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন। এরপর ঘটনাস্থলে গেলে দেখা যায় খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে। দেহের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে, পায়ের অংশটুকু বাকি পড়ে আছে। এই বিভৎস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। প্রথমে পুলিশ আধপোড়া দেহের অংশটুকু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরবর্তীতে ঘটনার তদন্ত শুরু করে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তাঁরা। পাকিস্তান তালিবানদের উপর এয়ার স্ট্রাইক করল ইসলামাবাদ। বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে বিদ্রোহীদের। পাকিস্তান সরকারের এক কর্তা বলেছেন, পাক আফগান সীমান্তের পাকাতিকা প্রদেশের পার্বত্য অঞ্চলে এয়ার স্ট্রাইক করা হয়, তবে কিভাবে হামলা চালানো হয়, পাক বিমান আফগানিস্তানের সীমানায় ঢুকেছিল কিনা তা জানা যায়নি। পাকিস্তানের এয়ার স্ট্রাইকের তীব্র নিন্দা করেছে আফগানিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, নিরীহ মানুষের উপর এয়ার স্ট্রাইক করেছে পাক সরকার। এদের বেশিরভাগই ওয়াজিরিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থী। হামলায় মহিলা ও শিশুদের মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান এটাকে নিষ্ঠুর কাজ বলে মনে করে। আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে সুস্পষ্ট আগ্রাসন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ দ্রুত নিজের কবর খুঁজছে এবং প্রতিদিন তা আরও গভীর করে চলেছে। ভারতকে হুমকি দেওয়ার পর এবার বাংলাদেশ রাশিয়াকেও বিতর্কে টেনে এনেছে। রাশিয়া এবং ভারত একসঙ্গে বাংলাদেশকে চরম জবাব দিয়েছে। রাশিয়া কঠোরভাবে বাংলাদেশকে ধুয়ে দিয়েছে, অন্যদিকে ভারত কূটনৈতিক নীরবতায় বাংলাদেশকে বড় ধাক্কা দিয়েছে। আসলে রাশিয়া বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। এই প্রকল্পে কিছু ভারতীয় কোম্পানিও যুক্ত। এই প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া এবং ভারতের সহযোগিতায় শেখ হাসিনা এই প্রকল্প শুরু করেছিলেন। রূপপুর প্রকল্পে দ্রুত কাজ চলছিল, কিন্তু শেখ হাসিনার পতনের পর প্রকল্পটি ঝুলে পড়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে যে শেখ হাসিনা এবং তার পুত্র বিপুল পরিমাণ ঘুষ নিয়েছেন, যার পরিমাণ $5 বিলিয়ন হতে পারে। এমন পরিস্থিতিতে প্রকল্পটির কাজ বন্ধ হওয়া উচিত এবং শেখ হাসিনা ও তার পুত্রের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা হওয়া উচিত। কিন্তু শেখ হাসিনা এবং তার পুত্রকে ফাঁসানোর চেষ্টায় বাংলাদেশ রাশিয়ার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছে। এ অবস্থায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি রোসাটম বাংলাদেশের সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছে। ভারতের নীরবতার প্রসঙ্গে বলতে গেলে, সম্প্রতি বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি করেছে, কিন্তু ভারতের কোনো উত্তর দেয়নি। তাছাড়া ভারত কেন উত্তর দেবে? মোহাম্মদ ইউনূস নির্বাচিত সরকারের নেতা নন, তাকে বাংলাদেশে নির্বাচন না হওয়া পর্যন্ত ক্ষমতায় রাখা হয়েছে। এ অবস্থায় ভারত সরকার মোহাম্মদ ইউনূসকে উত্তর দিতে বাধ্য নয়। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। সারা দেশে শীতের প্রকোপ বাড়লেও বড়দিনে বাংলায় ছিল শীত অমিল। ডিসেম্বর মাস শেষ হতেই শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও ছড়াতে শুরু করেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি ও তুষারপাতও হচ্ছে। বর্ষশেষের উইকেন্ডে ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। শনিবার উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। সর্বশেষ পূর্বাভাস বলছে, জাঁকিয়ে শীত উধাও হবে বছরের শেষে। যদিও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের 3 জেলায়। পরপর পশ্চিমী ঝঞ্ঝা, এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। কোথাও পরিষ্কার, কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত স্বাভাবিকের ওপরই থাকছে বেশিরভাগ জায়গার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তন নেই আগামী 3 দিনে। রবিবারের পর সামান্য নামতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে মাত্র। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই বছরের শেষ দিনগুলিতে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।